সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই এর দুপুরে তোমরা সবার যার যার বাসা বাড়িতে অবস্থান করছো। আমরা জানি আজ থেকে সারা দেশে একটি যে কঠোর লকডাউন শুরু হয়েছে, এর জন্য সবাই আমরা বাসা বাড়িতে অবস্থান করছি। আমরা সবাই জানি যে আমাদের যে করোনা ভাইরাস, যেটা আমাদের জন্য খুবই উদ্বেগের কারণ হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার থেকে এই কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। তা আমরা জানি বিশেষ করে যশোর অঞ্চলে এই করোনার প্রাদুর্ভাব অনেক বেশি মনে হচ্ছে। সেই কারণে আমরা এ বিষয়ে সবাই সতর্ক থাকব এবং এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছে, আমরা সেগুলো একটু মেনে চলার চেষ্টা করব। তো এর পাশাপাশি আমাদের অনলাইন যে শিক্ষা কার্যক্রম, সেটা আমরা চালিয়ে নেব। তো এর ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে, তোমরা নিশ্চয় জানো, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, যেটাকে বলে ভৌত আলোক বিজ্ঞান, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার কিছু গাণিতিক সমীকরণ বা সৃজনশীল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা আলোর অপবর্তন, ওই দিন হয়তোবা অপবর্তনের সংজ্ঞা আমি বলেছিলাম, তো আজ আমরা আলোর অপবর্তন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আলোর অপবর্তন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা এই বিশেষ যে সমস্যাগুলো, মানে এই অধ্যায়ে যে অপবর্তনের যে বিষয়গুলো আমরা বলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে। পাশাপাশি আমরা যদি গাণিতিক কিছু সমীকরণ আমরা করাবো এই সম্পর্কিত, সেগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে, সৌম্য জয়েন করেছো, মানে ফারিহা তুমি জয়েন করেছো, আর কারো তো মনে হয় দেখছি না, আর কারো আমি দেখতে পাচ্ছি না। তো আমরা দেখি, তো আমরা আজ আমরা আলোচনা করব আলোর অপবর্তন। তোমরা লিখে নাও, আলোর অপবর্তন। আলোর এই যে দেখা আছে, আলোর অপবর্তন কাকে বলে সেটা আমরা আলোচনা করব। তো বলি, আলোর অপবর্তন হচ্ছে কি, আমরা জানি, গত ক্লাসে আমি এটাও বলেছিলাম, আমরা জানি যে শব্দ একটা তরঙ্গ। তো শব্দ সঞ্চালনের জন্য, শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। সে মাধ্যমটা হলো বাতাস, তাই না? তাহলে শব্দ একটা তরঙ্গ, শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের জন্য কি লাগে? মাধ্যম লাগে। সেই মাধ্যমটা হলো বাতাস, তাই তো? তো আলো যদি একটা তরঙ্গ হয়, আমরা যদি আলোটাকে একটা তরঙ্গ বলি, তাহলে আলো সঞ্চালনের জন্য একটা মাধ্যম লাগবে, তাই না? তো সেখানে তো তখন বললো সে মাধ্যমটা কি? সে মাধ্যমটা হলো ইথার। কিন্তু আমরা দেখেছি যে মাইকেলসন মার্লি, তাদের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় ওনারা ইথারের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। তাহলে আসলে ইথার বলে কিছু নেই, এরকম অস্তিত্ব ওনারা দেখান যে ইথারের বলে অস্তিত্ব বলে কোনো কিছু নেই। তো তখন বললো কি, যে আলো শব্দ যেমন একটা তরঙ্গ, শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে মাধ্যমের ভিতর দিয়ে, যেদিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। আলো যদি একটা তরঙ্গ হয়, আলো কি করে? শব্দ যেমন বেঁকে যেতে পারে, আলো কিন্তু বেঁকে যেতে পারে। আলো যেহেতু একটা তরঙ্গ বলছি আমরা, শব্দ যেমন তরঙ্গ, শব্দ বেঁকে যায়, আলো যদি তরঙ্গ হয়, আলোরও তো বেঁকে যাওয়ার কথা। তো আলো বিশেষ ক্ষেত্রে বেঁকে যায়, স্বাভাবিক অবস্থায় আলো বাঁকে না, বিশেষ ক্ষেত্রে তার গতিপথ পরিবর্তন করে বা আলো বেঁকে যায়। আর এই বেঁকে যাওয়ার যে ধর্মটা, এটাকেই বলা হয় আলোর অপবর্তন। তাহলে আমরা আগেই বলি যে
স্বাভাবিক অবস্থা আলো সোজা পথে চলে, আলো বিশেষ ক্ষেত্রে তার গতিপথ পরিবর্তন করে বা বেঁকে যায়। আর সেই বিশেষ বেঁকে যাওয়ার ধর্মটাকেই বলছি আমরা আলোর অপবর্তন, তাই তো। তো সেই বিশেষ ক্ষেত্রটা কি, কখনই অপবর্তনটা ঘটবে, কখন বেঁকে যাবে? আমি যেখানে আলোটা ফেলবো সেই প্রতিবন্ধকটা, মনে করেন আমি একটা দেয়ালে যদি আলো ফেলি, সেই আলোটা কিন্তু বেঁকে যাবে না। আমি যে প্রতিবন্ধকে আলোটা ফেলবো সেটা কেমন হতে হবে? তীক্ষ্ণ ধার অথবা সরু চিড়। তাহলে আলো কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হলে তার গতিপথ পরিবর্তন করে এবং জ্যামিতিক ছায়া অঞ্চলে কিছু বেঁকে যায়, আর বেঁকে যাওয়ার ধর্মটাকে বলা হয় আলোর অপবর্তন। আমি একটু ছবি আঁকি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, এই হচ্ছে আলো, এই একটা প্রতিবন্ধক, মনে করো এটা একটা প্রতিবন্ধক, এইটা হলো একটা পর্দা, এটা উৎস, এটা হলো প্রতিবন্ধক, এটা হলো পর্দা। তো খেয়াল করো আলোর অপবর্তন, খেয়াল করো। তাহলে আমরা কি বলছি দেখো, অপবর্তনের ক্ষেত্রে বলছে এই যে এইটা সেই প্রতিবন্ধক, এই আলোটা কি হবে? বেঁকে যেতে পারবে। কেন বেঁকে যাবে? যে আমরা বলছি যে প্রতিবন্ধকে আমরা আলোটা ফেলবো, এই আলোটা ফেলছি প্রতিবন্ধকে, এই প্রতিবন্ধকটা কেমন হতে হবে? তীক্ষ্ণ ধার অথবা সরু চিড়। তাহলে আমি আলোটা যেখানে ফেলবো সেই প্রতিবন্ধকটা হতে হবে কেমন? তীক্ষ্ণ ধার অথবা সরু চিড়। তোমরা লিখে রাখো তীক্ষ্ণ ধার, শর্ত একটা হচ্ছে তীক্ষ্ণ ধার, তীক্ষ্ণ ধার অথবা কি সরু চিড়, সরু চিড়। এই দুটো ক্ষেত্রে আমরা যদি আলোটা ফেলি, এখানে একটা তীক্ষ্ণ ধার, এখানে যদি আলোটা ফেলি তাহলে আলো এই পর্দার উপর কিছু বেঁকে যাবে, আর এই বেঁকে যাওয়াটাকেই বলা হয় আলোর অপবর্তন। তাহলে আমরা আবার বলি, আলো যদি কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হয়, এর একটা প্রতিবন্ধক, এটা হলো একটা প্রতিবন্ধক, তুমি সব দেখে নিতে পারো। এই প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হলে তার গতিপথ পরিবর্তন করে বা বেঁকে যায়, আলোর এই বেঁকে যাওয়ার ধর্মটাকেই বলা হয় আলোর অপবর্তন। তোমরা লিখে নাও আলোর অপবর্তন, একটু লিখে নাও আলোর অপবর্তন, লিখে নাও তোমরা। আমরা কি বললাম? আলো কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হলে, আলো কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হলে প্রতিবন্ধক ব্র্যাকেটে লেখো তীক্ষ্ণ ধার অথবা সরু চিড়। প্রতিবন্ধক ব্র্যাকেটে লেখো তীক্ষ্ণ ধার অথবা সরু চিড়। প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হলে জ্যামিতিক ছায়া অঞ্চলে, জ্যামিতিক ছায়া অঞ্চলে এর গতিপথ পরিবর্তন করে, এর গতিপথ পরিবর্তন করে বা বেঁকে যায়, এর গতিপথ পরিবর্তন করে বা বেঁকে যায়। আলোর বেঁকে যাওয়ার এই ধর্মকে, আলোর বেঁকে যাওয়ার এই ধর্মকে বলা হয় আলোর অপবর্তন। আলোর বেঁকে যাওয়ার এই ধর্মটাকে বলা হয় আলোর অপবর্তন। নিশ্চয়ই বুঝতে পেরেছো? দেখো, অপবর্তন দুই প্রকার। অপবর্তন হলো কয় প্রকার? দুই প্রকার। আমরা দেখি, এক হলো ফ্রেনেল, ফ্রেনেল ফায়ারফলা, ফ্রেনেল শ্রেণী অপবর্তন, শ্রেণী অপবর্তন। দুই ফ্রাউনহোফার, ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। একটা হলো ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর একটা হচ্ছে কি ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। একটা হলো ফ্রেনেল আর একটা হলো ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। একটু লিখে নাও। তাহলে অপবর্তন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন আর একটা হলো ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। একটা ফ্রেনেল আর একটা হলো ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন।
নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো প্রথমে আমরা আসি ফ্রেনেল শ্রেণী অপবর্তন। ফ্রেনেল শ্রেণী অপবর্তন, দেখো ফ্রেনেল শ্রেণী অপবর্তন। ফ্রেনেল শ্রেণী অপবর্তন বলি, খেয়াল করো। এই যে প্রতিবন্ধক, এটা হলো উৎস, এটা হলো পর্দা, তাই না? তো ফ্রেনেল শ্রেণী অপবর্তন বলছে কি, যে এই প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা, এই প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা যদি উভয়ের সসীম দূরত্ব থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, এই প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, একটা সসীম দূরত্ব থাকে, তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রেনেল শ্রেণী অপবর্তন। আমি আবার বলি, দেখে নাও। তাহলে আমরা বলছি কি, এই প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা, প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা যদি উভয়ে সসীম দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রেনেল শ্রেণী অপবর্তন। ফ্রেনেল শ্রেণী অপবর্তন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ফ্রেনেল শ্রেণী অপবর্তন আমরা বললাম যে এই প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, যে কোনোটা আবার উভয় যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রেনেল শ্রেণী অপবর্তন। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তরঙ্গমুখ হয় গোলীয়। এক্ষেত্রে তরঙ্গমুখটা কেমন হবে? তরঙ্গমুখ আমি আগেই পড়েছিলাম, এর আগের দুইটা ক্লাস আগে। তরঙ্গমুখ হচ্ছে যে এক্ষেত্রে তরঙ্গমুখ হবে কি, গোলীয় হবে। কেমন হবে? গোলীয়। দেখো, এক্ষেত্রে তরঙ্গমুখ হবে গোলীয়। আচ্ছা, উদাহরণ যদি আমরা বলি, তাহলে দেখো, উদাহরণ হলো সুই, সরু তার, সুই, সরু তার, এদের ক্ষেত্রে এই ধরনের অপবর্তন হয়। সুই এবং সরু তার, এদের ক্ষেত্রে এই ফ্রেনেল শ্রেণী অপবর্তন হয়। ফ্রেনেল শ্রেণী, সুই, সরু তার, ঠিক আছে? তো আমরা ফ্রেনেল শ্রেণী অপবর্তন আমরা বুঝলাম। উদাহরণ বললাম সুই অথবা সরু তার, এদের ক্ষেত্রে এই ধরনের অপবর্তন হয়। এইবার আমরা আসি ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। ফ্রাউনহোফার, দেখো ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন লিখে নাও, লিখে নাও। তাহলে আমরা কি বলবো? ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন, এটা ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। সেটা কি? এই প্রতিবন্ধক থেকে যদি আলোক উৎস এবং পর্দা, প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা যদি অসীম দূরত্বে অবস্থান করে, প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা যদি উভয় যদি অসীম দূরত্বে অবস্থান করে, অসীম, প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা যদি অসীম দূরত্বে অবস্থান করে, তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। আমি আবার বলি, এই প্রতিবন্ধক থেকে আলোক উৎস এবং পর্দা যদি একটা নির্দিষ্ট অসীম দূরত্বে অবস্থান করে, তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন। আর এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে তরঙ্গমুখটি হবে সমতল। এক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল। আমরা বলছিলাম তরঙ্গমুখ দুই প্রকার, একটা হচ্ছে গোলীয় আর একটা হচ্ছে সমতল। তাহলে এক্ষেত্রে তরঙ্গমুখটা কেমন হবে? সমতল হবে। এক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল, লিখে রাখো। এক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল, ঠিক আছে? এক্ষেত্রে তরঙ্গমুখটা কেমন হবে? সমতল হবে। আচ্ছা, এরপর আমরা আসি উদাহরণ হিসেবে বলি, সেটা হচ্ছে একক চিড়। এর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কেমন বলো? একক চিড়, একক চিড়। তারপর হচ্ছে দ্বিচিড়, দ্বিচিড়। অপবর্তন গ্রেটিং, 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 অপবর্তন গ্রেটিং, এদের ক্ষেত্রে এই ফ্রাউনহোফার শ্রেণী অপবর্তন হয়। একক চিড়, দ্বিচিড়,
অপবর্তন, গ্রেডিং, এদের ক্ষেত্রে হচ্ছে ফ্রনহপার শ্রেণী অপবর্তন সৃষ্টি হয়। তাহলে আমরা অপবর্তন, ফ্রনহপার শ্রেণী অপবর্তন আমরা আগে বললাম কি, যে ধরনের অপবর্তনের ক্ষেত্রে এই প্রতিবন্ধক থেকে উৎস এবং পর্দা যদি অসীম দূরত্ব অবস্থান করে তখন যে অপবর্তন হয় সেটাকে বলা হয় ফ্রনহপার শ্রেণী অপবর্তন। এক্ষেত্রে তরঙ্গ মুখটা হবে সমতল। তারপর কি বললাম, একক চিড়, দ্বিচিড়, অপবর্তন, গ্রেডিং, এদের ক্ষেত্রে এই ফ্রনহপার শ্রেণী অপবর্তন হয়। এদের ক্ষেত্রে কি হয় বলো, ফ্রনহপার শ্রেণীর অপবর্তনের সৃষ্টি হয়। তাহলে নিশ্চয় আমরা বুঝেছি। এখন আমরা একটা আলোচনা করব অপবর্তন, গ্রেডিং কি জিনিস। এই 3 নম্বরটা, গ্রেডিংটা কি জিনিস সেটা আমরা আলোচনা করব। অপবর্তন, গ্রেডিং। লেখো অপবর্তন, গ্রেডিং। তোমরা লেখো অপবর্তন, গ্রেডিং। অপবর্তন, গ্রেডিং সেটা কি জিনিস, এই অপবর্তন গ্রেডিংটা কি জিনিস সেটা আমরা একটু আলোচনা করব। তোমরা ছবি লিখে নিতে পারো এরকম, এই ছবিটা নিতে পারো এরকম, আমার সাথে ছবিটা আঁকো। এই ছবিটা আঁকো সুন্দর করে, এই ছবিটা সুন্দর করে আঁকো। তোমরা ছবিটা ঠিক করে রাখো সুন্দর করে। এবার বলি, দেখো বিষয়টা হলো কি, এই গ্রেডিংটা বলতে আমরা যেটা বুঝি, এক কথায় চিরুনি। আমরা যে মাথা আশ্রানো, আমরা যে মাথার যে করি মাথা আশ্রয়, এটাকে বলে চিরুনি। তো এরকম কি হয়, একটা কাঁচপাতের উপর, কাঁচের পাত, কাঁচপাত, কাঁচ কাটে কি দিয়ে, হীরকখণ্ড দ্বারা। একটা কাঁচপাতের উপরে কি করা হয়, উন্নত মানের হীরকখণ্ড দ্বারা সমপ্রস্থের সমব্যবধানে, সমপ্রস্থের সমব্যবধানে যদি এরকম চিড় বা দাগ কাটা থাকে, সেই দাগযুক্ত কাঁচপাতটাকেই বলা হয় এই অপবর্তন, গ্রেডিং। তাহলে এই দাগযুক্ত, এরকম চিড় বা দাগযুক্ত কাঁচপাতটাকেই বলা হয় কি, অপবর্তন, গ্রেডিং। তাহলে আমি আবার বলি, একটি কাঁচপাতের উপর উন্নত মানের হীরকখণ্ড দ্বারা, একটি কাঁচপাতের উপর কি করা হয়, উন্নত মানের হীরকখণ্ড দ্বারা সমপ্রস্থের এবং সমব্যবধানে এরকম যদি চিড় বা দাগ কাটা থাকে, এরকম চিড় বা দাগ কাটা থাকলে সেই দাগযুক্ত কাঁচপাতকে, সেই দাগযুক্ত কাঁচপাতকে বলা হয় অপবর্তন, গ্রেডিং। সেই দাগযুক্ত কাঁচপাতটাকে বলা হয় অপবর্তন, গ্রেডিং। তাহলে আমি আবার বলি, একটি কাঁচপাতের উপরে কি করা হয়, উন্নত মানের হীরকখণ্ড দ্বারা সমপ্রস্থের সমব্যবধানে, সমপ্রস্থের এবং সমব্যবধানে যদি এরকম দাগ কাটা থাকে, তাহলে ওই দাগযুক্ত কাঁচপাতকে আমরা বলবো অপবর্তন, গ্রেডিং। মনে করো এটুকু একটা কাঁচপাতে মনে করো 10,000 চিড় আছে। কয় হাজার? 10,000 চিড় পার, মনে করো সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 10,000, এখন 10,000। অথবা বললো যে 5,000 পার সেন্টিমিটার। দেখে মনে হবে একটা কাঁচপাত, দেখে মনে হবে শুধু একটা ঘোলা কাঁচপাত, কিন্তু যখন আমি লাইট ফেলবো তখন লাইটটা ভেদ করে চলে যাবে। মনে করো আমি যদি আমার আঙুলের কথা বলি, দেখো এই দেখো, যদি খেয়াল করো, এই যে আমি আলো ফেলছি, এখানে যখন আলো ফেলছি দেখো কিছু কিছু, এই দেখো এক জায়গায় অন্ধকার দেখাচ্ছে, এক জায়গায় সাদা দেখা যাচ্ছে। সাদা মানে কি ফাঁক দিয়ে আলো যাচ্ছে, সেটা হবে কি উজ্জ্বল। আর এখানে যখন বাধা পাচ্ছে সেটা কালো দেখা যাচ্ছে। এরকম আমরা দেখতে পাবো কি, দেখো অন্ধকার উজ্জ্বল দেখতে পাবো, যে অন্ধকার উজ্জ্বল, তাই না? খেয়াল করছে এইটুকু মনে করো একটা গেটিং, এই যে অন্ধকার, এটা উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার সাজানো থাকবে। তাহলে এই দাগযুক্ত এই কাঁচপাতটাকে আমরা বলবো অপবর্তন, গ্রেটিং। একটা চিরুনির কথা চিন্তা করো, চিরুনিতে যদি লাইট ফেলি তাহলে ওই দাঁতে আলো বাধা পাবে, ফাঁক দিয়ে আলো যাবে, তাহলে এরকম আলো বাধানের সৃষ্টি হবে, তাই তো? সেই দাগযুক্ত কাঁচপাতটাকেই আমরা বলছি কি,
অপবর্তন গ্রেটিং বা শুধু গ্রেটিং এ বলা যায়। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমরা গ্রেটিং কাকে বলে আবার বলে তোমরা লিখে নাও। একটি কাঁচপাতের উপর উন্নত মানের হীরকখণ্ড দ্বারা সমপ্রস্থের সমব্যবধানে দাগ কাটা থাকলে সেই দাগযুক্ত কাঁচপাতকে বলা হয় গ্রেটিং বা অপবর্তন গ্রেটিং। সেই দাগযুক্ত কাঁচপাতকে বলা হয় অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং গ্রেটিং। এবার আমরা গ্রেটিং ধ্রুবক। এবার আমরা কি করব? গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক দেখো, গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক কাকে বলে আমরা এটা বুঝে নিলাম। গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক সেটা কি? দেখো বলছে একটা গ্রেটিং এর এক দাগ থেকে পরবর্তী দাগের আগ পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয়, এক দাগ থেকে পরবর্তী দাগের আগ পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। একটি গ্রেটিং এর একটি দাগে একটা দাগ আর এর ফাঁক, তাহলে একটা দাগের শুরু থেকে অপর দাগের আগ পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। অথবা আমরা বলতে পারি কি, একটা কালো আর একটা সাদা, একটা কালোর প্রস্থ মনে করে এ আর এই সাদার প্রস্থ মনে করে বি, একসঙ্গে যোগ করলে সেটা বলবো গ্রেটিং ধ্রুবক ডি। গ্রেটিং ধ্রুবক ডি। তাহলে একটা দাগ বা উজ্জ্বল আর একটা অন্ধকার, একটা উজ্জ্বলের প্রস্থ আর একটা অন্ধকারের প্রস্থ, এই যোগফলকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। বা একটা দাগের প্রস্থ আর একটা ফাঁকের প্রস্থ একসঙ্গে যোগ করলে সেটা হবে, সেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এটাকে আবার লেখা যায় 1/n। n হচ্ছে একক দৈর্ঘ্যের চির সংখ্যা, একক দৈর্ঘ্যের চির সংখ্যা। তো তোমরা লিখে নাও গ্রেটিং ধ্রুবক কথা আমি বলছি, লিখে নাও গ্রেটিং ধ্রুবক। দেখো গ্রেটিং ধ্রুবক হচ্ছে গ্রেটিং এর একটি চিড়ের শুরু থেকে পরবর্তী চিড়ের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। একটি চিড়ের শুরু থেকে পরবর্তী চিড়ের শুরু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। দেখো তাহলে আমরা এখানে বলতে পারি দুটো, একটা হচ্ছে অস্বচ্ছ একটা স্বচ্ছ। অস্বচ্ছর প্রস্থ হচ্ছে এ আর এই স্বচ্ছ প্রস্থ হচ্ছে বি, তাহলে একসঙ্গে বলা হয় গ্রেটিং ধ্রুবক ডি। ডি সমান লেখা যায় গ্রেটিং ধ্রুবক এ প্লাস বি। আবার ডি সমান লেখা যায় 1/n। এই এনটাকে লেখা থাকবে একক দৈর্ঘ্যের চির সংখ্যা, একক দৈর্ঘ্যের চির সংখ্যা। এনটাকে বলা হয় একক দৈর্ঘ্যের চির সংখ্যা। এই গ্রেটিংটাকে আবার আরেক নম্বরে ঝাঁঝরিও বলা হয়, গ্রেটিং বা ঝাঁঝরি, অপবর্তন ঝাঁঝরি বলা হয়, গ্রেটিং বা ঝাঁঝরি। তাহলে আমরা এই এন এর মানটা একক দৈর্ঘ্যের চির সংখ্যা, যে কোম্পানি তারা এই গ্রেটিংটা তৈরি করে তারা কিন্তু ওই গায়ে লিখে দেয়, এরকম লিখে দিতে পারে যে কিভাবে বলি, লিখে দেয় এরকম, মনে করো যে 5000 পার সেন্টিমিটার অথবা 10,000 পার সেন্টিমিটার বা মিটার, এরকম বলে দেয়। সেটা হচ্ছে এন এর মান। তাহলে ওই বড় হাতের এন এর মানটা গ্রেটিং এর গায়ে লেখা থাকবে, বড় হাতের এন এর মানটা কি থাকবে, গ্রেটিং এর গায়ে লেখা থাকবে। যে কোম্পানি গ্রেটিংটা তৈরি করবে তারা লিখে দেবে যে 5000 পার সেন্টিমিটার, 10,000 পার সেন্টিমিটার, তাই না? এইটা হচ্ছে আমরা গ্রেটিং আমরা দেখলাম। তো আমরা এই গ্রেটিং এর সাথে কি করতে পারি, এই গ্রেটিং এর সাথে যে কাঁচপাত এর সাথে আমরা কি করতে পারি, দেখো গ্রেটিং এর সাথে আমরা এক বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কি করতে পারি? এক বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এক বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তারপরে আরো নির্ণয় করতে পারি একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি রেখার বর্ণালী পৃথক করতে পারি। একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোর বর্ণালী রেখা সে তার পৃথক করতে পারি, কোন বর্ণালী কতটুকু সেটা আমরা বের করতে পারি। দ্বিতীয়টা আমি আবার বলি
যে এই ব্যবহারটা কি, যে এক বর্ণীয় আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করা যায়। আর দ্বিতীয়টা কি বললাম, একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি বর্ণালী রেখা পৃথক করা যায়। একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি বর্ণালী রেখা পৃথক করা যায়। তাহলে আমরা গ্রেডিং কাকে বলে, গ্রেডিং ধ্রুবক কাকে বলে, এটা আমরা বুঝলাম। নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছো। তো আমরা নেক্সট ক্লাসে যে কাজটা করব, আমরা পরবর্তী দিন যেটা করব সেটা আমি বলে দেই, একটু লিখে রাখো। অপবর্তন আমাদের হয়ে গেল। আমরা যেটা পরবর্তী ক্লাস আলোচনা করব, আশা করি সামনের দিন হয়তো বা হয়ে যাবে এই অধ্যায়, সেটা হলো একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন। আর 2 নম্বর হচ্ছে আলোর সমাবর্তন, প্রজেকশন, আলোর সমাবর্তন। এই দুটো জিনিস আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব, একক চিরের দরুন অপবর্তন আর আলোর সমাবর্তন। এই দুটো হলে আমাদের এই অধ্যায় মোটামুটি হয়ে যাবে। এই একক চিরের দরুন অপবর্তন এর আবার কিছু অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক আছে, আমরা দেখবো সেটা। এটা অঙ্ক নাই, সমাবর্তনের কয়েকটা অঙ্ক নাই। তো আমরা আশা করছি পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়টি শেষ হবে। তারপরে আমরা আর কয়েকটা ক্লাস আমরা এখানে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করে এই অধ্যায়টি শেষ করব। অর্থাৎ আমাদের এই সামনের সপ্তাহে এই অধ্যায়টা মোটামুটি হয়ে যাবে। আর একটা সুবিধা কি, যে তোমাদের লাইটের যে অধ্যায়টি দুটোর ভিতরে তোমাদের যে সংশোধিত সিলেবাস, সেখানে কিন্তু একটা অধ্যায় দিয়েছে, অর্থাৎ শুধু সপ্তম অধ্যায় দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই সপ্তম অধ্যায় থেকে তোমাদের এক সেট প্রশ্ন থাকবেই, তাই না? এটা নিশ্চিত করে বলা যায় যে এই একটা অধ্যায় থেকে তোমাদের এক সেট প্রশ্ন থাকবেই পরীক্ষায়। সুতরাং আমরা একটু ভালো করে করতে হবে। তার ভিতরে আমরা যেটা শেষ করেছিলাম ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা, যেখান থেকে বেশি সম্ভাবনা, তারপরে আমরা এই একক চিরের অপবর্তন এটা নিয়ে আলোচনা করব। কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টি আমাদের সৃজনশীল অংশগুলো আমাদের শেষ হয়ে যাবে। তো এই আহ্বান রেখে আজকের মতো যারা যুক্ত হয়েছে তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। তো আগামী ক্লাসে তোমরা অবশ্যই যুক্ত হবে, যারা যুক্ত ছিলে তাদেরকে শেয়ার করবে, বলবে। তো এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনার এই যে বিশেষ অবস্থায় আমরা বাইরে যাব না, আমরা ঘরে থাকবো। এই বিশেষ করে একটা সপ্তাহ সরকার যে কঠোর লকডাউন দিয়েছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তো সুতরাং আমরা এই কদিন একটু কষ্ট করব, শুধু আমাদের স্বার্থে না, আমাদের ব্যক্তিগত স্বার্থে না, সবার স্বার্থে। আমি নিরাপদ থাকবো, সবাইকে আমি নিরাপদে রাখতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাই সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।